লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ওই তরুণ প্রজন্মের বিপ্লবী রাজনীতি নির্মাণ নিয়ে যে দুটো পর্ব করেছি তারই ধারাবাহিকতায় আজকে তার একটা উপসংহার দিকে টানার চেষ্টা করব আর কি। সেক্ষেত্রে বরাবরের মতোই আজকেও আমরা ওই শামসুজ্জোহা মানিক ভাইয়ের কাছ থেকেই এই অংশগুলো নিয়ে আলোচনার সূত্রপাত ঘটানোর জন্য আমরা কাজ করব। তো গত এপিসোডে আমরা এটা বলেছি যে বিপ্লবী তরুণ প্রজন্মের যে তিনটি অংশ ছিল, মানে তিনটি অংশ নানানভাবে দাঁড়ানোর চেষ্টা করেছিল। তার মধ্যে কাজী জাফর, হায়দার খান রণ, রাশেদ খান মেনন, মান্নান ভূঁইয়া প্রমুখরা একভাবে তারা মুক্তিযুদ্ধে তারা তাদের মতো করে কাজ করেছেন, যুদ্ধ করেছেন। শিবপুরে তারা জোরালোভাবে ফাইট করেছেন, সেই কথাগুলো আমরা গত বিষয়টা বলেছি। দ্বিতীয়ত সিরাজ শিকদারের কথাও বলেছি। তিনিও বরিশালে পেয়ারা বাগানে ঘাটি এলাকা গঠন করে সেখানেও একটা জোরালো যুদ্ধের অংশ নিয়েছিল। আর তৃতীয়ত যে পাঁচজন ওই সময়কার ছাত্র তরুণদের নেতৃস্থানীয় যে ব্যক্তিত্ব, একটা পূর্ব বাংলার বিপ্লবী কমিউনিস্ট আন্দোলন নামে যে একটা গ্রুপ সংগঠন গড়ে তুলেছিলেন, সেটার পরিণতিটা নিয়েও আমরা গত বিষয়টি কথা বলেছি। এখন আমি শামসুজ্জোহা মানিক ভাইয়ের কাছ থেকে এটা জানতে চাচ্ছি যে এই বিপ্লবী তরুণ প্রজন্মের চীনাপন্থী ধারার অংশের দ্বারা প্রভাবিত এই অংশের মধ্যেকার এই তিনটি অংশের কি পরিণতিটা ঘটলো এবং কেন ঘটলো, এটার একটা সংক্ষেপে আমি তার কাছ থেকে জানার জন্য তাকে অনুরোধ করছি আর কি এই বিষয়টা। ধন্যবাদ গজ্জালি তোমাকে। এখানে অনেক বিষয় চলে আসে, এই আলোচনায় অনেক বিষয় চলে আসে। মূলত এই তিনটি ধারা যেভাবেই হোক পূর্ববাংলার স্বাধীনতা রাজনীতিটাকে এগিয়ে নিয়ে গেছিল শেষ পর্যন্ত। কাজী জাফররা দোদুল্যমান ছিল, একবার এগিয়েছে একবার পিছিয়েছে, এবং আসলে তারা তো আমাদের বিরোধিতাই করলো, এক সময় সরে গেল আর কি। আইন বিরোধী আন্দোলন থেকে সরে গেল মানে পাকিস্তান বিরুদ্ধে যে আন্দোলন, এটা তো করার প্রশ্ন ওঠে না সেই সময় তাদের। আপাতত দৃষ্টিতে তারা সরে গেছিল, তারা ওইভাবে রোল প্লে করে নাই। আসলে যুদ্ধ শুরু হওয়ার পরে তাদের রোলটা আবার দেখা গেল। মান্নান ভূঁইয়া শিবপুরে তো একটা বিরাট যুদ্ধ সংগঠিত করলেন, মুক্ত এলাকা গঠন করে, মুক্ত এলাকা, মুক্ত অঞ্চল করেছিলেন। হ্যাঁ, কয়েকটা থানা নিয়ে। এর বাইরেও তো তারা বিভিন্ন জায়গায় সেটা করেছিল, কিন্তু ওটাই ছিল তাদের মানে কেন্দ্রীয় শিবপুরকে কেন্দ্র করে কয়েকটা থানা ব্যাপী একটা নরসিংদী জেলার কয়েকটা থানায় তাদের বিরাট বাহিনী তারা গঠন করেছিল। এটা মান্নান ভূঁইয়ার নেতৃত্বে হয়েছিল। আর সিরাজ শিকদার তারা তো আগে থেকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তারা কিছু কিছু কাজও করেছিল, এর আগে সশস্ত্র কিছু কাজ করেছিল, এই হাত বোমা মারা, পাকার গাড়িতে, এগুলো করেছিল 25শে মার্চের আগে। তবে সেইভাবে তারা ভূমিকা নিয়েছিল 25শে মার্চের পরে, যখন আর্মি ক্র্যাকডাউন হলো, হামলা হলো যখন বাঙালি জাতির উপরে পাকিস্তান সেনাবাহিনীর, তারপরে তারা ভূমিকা নিয়েছিল। বিশেষ করে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা হচ্ছে বরিশাল, বৃহত্তর বরিশাল জেলার এই যে পেয়ারা বাগান অঞ্চলটাতে, এটা একটা বড় এলাকা, এইখানে তাদের ভূমিকাটা উল্লেখযোগ্য ছিল। বহু তারা বিরাট যুদ্ধ দিয়েছিল এখানে, এবং অনেক লোক তারা মোবিলাইজ করেছিল। এছাড়া অন্যান্য জায়গায় তাদের পকেট ছিল বিভিন্ন। আর হচ্ছে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিতে আমরা তখন পার্টির সাথেই তো বিলীন হয়ে গেলাম। বিলীন হয়ে গেলাম।
তো পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতৃত্ব এই ধারাটার বিরোধী ছিল, স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিল প্রকারান্তরে। স্বাধীনতা যুদ্ধকে তারা ওন করেন নাই। না, তারা এটা ঠিক মনে করতো না। এইখানে তাদের বিশেষ করে দেবশিকদারকে আমি দায়ী করব না, আলাউদ্দিন আহমদকে আমি দায়ী করব। উনি আসলে খুব বড় প্রতারক ছিলেন। ওগুলো বলতে খারাপ লাগে এখন। আমরা প্রতারিত হলাম কেন? অত আমাদের অযোগ্যতারও প্রশ্ন আসবে। আমি এর আগে ব্যাখ্যা করেছি যে আমরা কোন অবস্থায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিতে যোগ দিলাম। আলাউদ্দিন আহমদ স্বাধীনতা যুদ্ধে বিশ্বাস করতেন না ওইভাবে। এগুলো বলতে হয় বলতেন। আর মতিন ভাই হচ্ছে তাদের মুখপাত্র ছিলেন। আর মতিন ভাই পাবনা জেলার বেসটা ছিল আলাউদ্দিন ভাইয়ের হাতে। আলাউদ্দিন আহমদ পাবনার যে কৃষক যে ভিত্তিটা, কৃষক শ্রমিক ছাত্র যা আছে, উনি পাবনা জেলার নেতা ছিলেন। পাবনা জেলার এই গোটা ইয়েটাকে উনি নিয়ন্ত্রণ করতেন, ভিত্তিটাকে নিয়ন্ত্রণ করতেন, পার্টির ভিত্তি যেটা ছিল। মতিন ভাই তার হাতের পুতুল হিসেবে কাজ করতেন। আমি দেখতাম তো, আমার কাছে জাস্ট পুতুল মনে হতো। আলাউদ্দিন ভাই যা বলতেন মতিন ভাই তাই করতেন, তাই শুনতেন। ওনার নিজের বোধ বুদ্ধি খুব একটা ছিল না, কনফিউজ লোক ছিল, উনি কনফিউজ লোক ছিলেন। এটার জন্য মার্ক্সবাদ সম্পর্কে তার যে জ্ঞান, সেটাকে আমি দায়ী করবো। এগুলো নিয়ে আরো আলোচনা করা যেতে পারে আজকে বা এখন। সেই আলোচনা জায়গা আছে বলে মনে হয় না, সময় হবে না, মানুষ বিরক্ত হবে, তো দরকার নাই, শ্রোতাদেরকে বিরক্ত করে লাভ নাই। এখন উনি বিভ্রান্ত একটা মানুষ ছিলেন। তো মোটামুটি আলাউদ্দিন ভাই যা বলতেন মতিন ভাই সেটাই করতেন। ভাষা আন্দোলন বিরাট বিশাল নেতা হতে পারেন, কিন্তু উনি আলাউদ্দিন আমাদের হাতের পুতুল ছিলেন, এটা হচ্ছে বাস্তব। তো এখন পাবনায় যখন মানে ইয়ের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো, পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো 25 মার্চের পরে, টিউবিশে বিদ্রোহ করে বসলো। আমি বিশেষ তো ওখানে ভালো ভূমিকা রেখেছে, ভালো ভূমিকা রেখেছে, যুদ্ধ করেছিল, পাক আর্মির বিরুদ্ধে প্রচন্ড যুদ্ধ করেছিল, পাক আর্মিকে উৎখাত করে দিয়েছিল টিউবিশ্বাস এবং তার সঙ্গের বাহিনী, বিশেষ ছাত্র বাহিনী। আমার মনে আছে এই ঘটনার নিন্দা করেছিলেন আমার কাছে, আমার সময়টা সালটা মনে আছে 1971। এখন যুদ্ধের মধ্যে উনি মানে পাবনা ধ্বংস হয়ে যাওয়ার পরে উনি বোধহয় পাবনার বেসটা ওনার ধ্বংস করে ফেললেন ওই আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে। প্রথমে তো পাক আর্মি এক দফা শেষ করলো, তারপরে যে আওয়ামী লীগ 2 দফায় ওনাদের বেস ধ্বংস হয়ে গেল, পাবনা এসে উঠলেন, সরি ঢাকা এসে উঠলেন। আলাউদ্দিন ভাই অন্যান্য লোকজন যে যেখানে পারলো ছড়িয়ে গেল। আলাউদ্দিন ভাই আমার কাছে দুঃখ করে বললেন টিউবিশেষ ভুল করেছে, ও তো হটগাড়িতে করেছে, মানে যত মানে উগ্র জাতীয়তাবাদ এটা সেটা এগুলো আর কি। অর্থাৎ পাকিস্তান আর্মির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করাটা ঠিক হয়নি, এটা ছিল আলাউদ্দিন আমাদের বক্তব্য। তো একটা লোক যে মনে করছে পাকিস্তান আমাদের শত্রু না, সেই লোক পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সম্পাদক হচ্ছে মতিন ভাই, আব্দুল মতিন। তাকে যদি নিয়ন্ত্রণ করে, তার চাবি যদি তার হাতে থাকে, তালার চাবি, সেই চাবি যে ঘোরায় চালায়, সেই তো পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিকে নিয়ন্ত্রণ করতো। তখন মতিন ভাই তো তার হাতের পুতুল। কি ক্ষতিটা যে আলাউদ্দিন ভাই করেছিল কি বলবো। আমার মনে আছে আমি পাক, তখন এটা হচ্ছে এখনকার কথাটা আমি 16 ডিসেম্বর পরে বলছি, আমি তো সারা পূর্ব বাংলায় যুদ্ধ অর্গানাইজ করার কাজ করেছিলাম আমার মতো করে। পার্টি চাচ্ছে না বা পার্টির নেতৃত্ব করছে না, আমি তো করছি। আমি তো নেতৃত্বের মধ্যে তখন অবশ্য আমি ছিলাম না, আমাকে সরিয়ে দিয়েছিল তো তার আগে কেন্দ্রীয় কমিটি থেকে। কিন্তু আমি ব্যক্তিগত ক্যাপাসিটি সারা দেশে ঘুরেছিলাম যুদ্ধ সংগঠিত করার জন্য। আমি এই যুদ্ধের মধ্যে আমি কাপ্তাইতে পর্যন্ত, রাঙামাটিতে পর্যন্ত গিয়েছিলাম, পার্বত্য চট্টগ্রামে আমার পাহাড়ি বন্ধুদেরকে যুদ্ধে অর্গানাইজ করার জন্য, আমাদের স্বাধীনতার যুদ্ধে যুক্ত করার জন্য গিয়েছিলাম। গিয়ে পাইনি, বন্ধু মানে কি পরিমাণ ঝুঁকি নিয়েছিলাম তাহলে বোঝো। রাঙামাটিতে গিয়ে একটা অচেনা অপরিচিত জায়গা, আমার সঙ্গে যারা ছিল পাহাড়ি বন্ধু যারা ছিল তারা তখন কেউ ছিল না ইয়েতে রাঙামাটি শহরে। আমি আবার অন্য বাস ধরে ফিরে এসেছিলাম চট্টগ্রামে। ওখান থেকে পরবর্তী সময় তো ঢাকাতে এলাম। এর মধ্যে আবার চট্টগ্রামে স্বাধীনতা যুদ্ধ যারা সংগঠিত করছিল, আমাদের পার্টি লাইনে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত করছিল, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল। ওই এলাকাটাতে আমি যাইনি, কিন্তু
যুদ্ধ করছে ফটিকছড়ি এলাকায়। ওখানে যে আহমেদ আলী না, এটা ছিল পীযূষ আর কে যেন নামগুলো সব মনে নাই। কার নাম, ক্যাপ্টেন করিম নামক এক ভদ্রলোক এসেছিলেন, আমার খেয়াল নাই এখন। এরা এই দিকটাতে, ওটা হচ্ছে আমি ফটিকছড়ি এলাকার কথা বলছি। মানে দক্ষিণ চট্টগ্রামে একটা জোরালো ফাইট ওখানে এসেছিল, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির অনেক নেতৃবৃন্দ এসেছিলেন, আমি গল্পটা শুনেছিলাম আর কি। একাধিক জায়গায় হয়েছিল তো লড়াই, জোরালো ফাইট। আমি একটা জায়গার কথা বলছি। সবার সঙ্গে তো যোগাযোগ করতে পারি না ওই সময়, আর এত ঝুঁকি নেওয়া যায় না। আমি নিয়েছিলাম, এটি কে নেয়, কয়জন নেয়, আমার জানার মতো আর কেউ নেয়নি। আচ্ছা যাই হোক, তো আমি ঢাকায় এলাম। ঢাকায় এসে আলোচনার সঙ্গে দেখা হলো। পাবনা কিন্তু শেষ, ওনার ধ্বংস করে দিয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ওনার এলাকা সব শেষ। আওয়ামী লীগের সাথে যুদ্ধ মানে হলো পাক বাহিনীর সাথে যুদ্ধের পরে আবার আওয়ামী লীগের সাথে সঙ্গে যুদ্ধ। ওনাদের তো এলাকা বাহিনী গঠন করে স্বাধীন করে রেখে দিতে হবে, ওখানে কেউ ঢুকতে পারবে না। তা আর একটা আর্মি সে অ্যালাউ করে? তারপর আওয়ামী লীগের আর্মি, মুক্তিবাহিনী অ্যালাউ করবে কেন? উৎখাত করে দিয়ে ধ্বংস করে দিয়েছে। তো টিপু শেষ কি করে বেঁচেছিল জানি না। মতিন ভাই একটু পরে উনি ঢাকায় এলেন, আমার যতদূর খেয়াল আছে, বহুকাল আগের কথা, 50-52-53 বছর আগের কথা, একটু মনে তো আছে, সব মনে নেই ঠিক মতো। তো এলেন, আলাউদ্দিন ভাইয়ের সঙ্গে আলাপ হলো। উনি আমি তো প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করলাম পাক আর্মির বিরুদ্ধে, এবং পাক আর্মির বিরুদ্ধে আমরা যে যুদ্ধ করিনি ঠিকমতোভাবে, এটার জন্য আমি পার্টির নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলাম। উনি চুপচাপ শুনলেন। মানে খুব ধৈর্যশীল মানুষ ছিলেন, মতিভাইয়ের মতো খেপে যেতেন না। হ্যাঁ, মতিভাই যখন আউটবার্স্ট, বিস্ফোরণ ঘটতো আবেগের, আলাউদ্দিন ভাই তা ছিলেন না। খুব ঠান্ডা মাথার লোক ছিলেন, কূট বুদ্ধির মানুষ ছিলেন। তো যাই হোক, আমাকে উনি বললেন, কমরেড, আমি একবারে মুখস্থ বলছি কিন্তু প্রায়, পাক আর্মি তো আমারও বাড়ি পুড়িয়েছিল, আমাদের অনেক কর্মীর বাড়িও পুড়িয়েছিল, অনেক কর্মীর মা বোনকে রেপও করেছিল, কিন্তু কই, আমি তো ইমোশনাল হই না, কোট আনকোট। এখন আনকোট করলাম আর কি, পুরো কথাটা আমি বললাম। তা আমার মনে হলো সত্যি যে এরা কাদের সঙ্গে আমরা রাজনীতি করেছি, কাদের নেতৃত্বে গিয়েছিলাম, এরকম হৃদয়হীন আবেগহীন মানুষ যারা, তাদের সঙ্গে বিপ্লবের রাজনীতি করতে গেছিলাম। বিপ্লবের জন্য আমার মনে হলো, বলার কি আছে। আমি বলতে যাচ্ছি মানে কোন দৃষ্টির লোকদের সঙ্গে আমরা রাজনীতি করতে গিয়েছিলাম, মানে কাদের কাছে আমরা আমাদের পতাকা তুলে দিয়েছিলাম। তো এখন আলাউদ্দিন ভাই, এদের বক্তব্য হচ্ছে শ্রেণী সংগ্রাম করতে হবে, জাতীয়তাবাদ, হ্যাঁ জাতীয়তা আগে শ্রেণী ভিত্তি তৈরি হতে হবে, শ্রেণী ভিত্তি তৈরি হলে তারপরে জাতীয় সংগ্রাম করা যাবে, পরে আগে না। অনেকটা হকদের মতো, আব্দুল হক, মোহাম্মদ তোহাদের যে বক্তব্যটা ছিল আগে, কাছাকাছি বক্তব্যদের, কাছাকাছি একই বক্তব্য, আসলে আমাদেরকে প্রতারণা ধাপ্পা দিয়েছিল এরা। আলাউদ্দিন ভাই, বিশেষ করে আমি আলাউদ্দিন ভাইয়ের কথা বলতে পারি, মতিন ভাই তো অত বোধ বুদ্ধি ছিল না, উনি বুঝতেন না। এটা বলা যায় যে পার্টি যদি চাইতেন, আপনারা যে আকাঙ্ক্ষার নিয়ে দাঁড়িয়েছিলেন এবং পার্টি প্রথম দিকে সেটাকে মানে আপনাদেরকে সম্মতি দিয়ে আপনাদের সাথে এক হয়ে তাদের সাথে আপনারা গিয়েছিলেন বিপ্লবী কমিউনিস্ট আন্দোলন, পার্টি চাইলে তাহলে তো এখানে একটা ভিন্ন রকম কিছু একটা হতে পারত। দেখো, এই যুদ্ধটাই হতো না যদি বিশেষ করে পূর্বাংলার কমিউনিস্ট পার্টি অজস্র করবে, হাজার হাজার করবে, নাকি লক্ষ লক্ষ বলবো, কারণ শুধু ছাত্র না, তখন আমরা গ্রামে গ্রামে মিছিল করে বেড়াতাম কৃষকদের নিয়ে, শ্রমিক কৃষক অস্ত্র ধরো, পূর্ববাংলা স্বাধীন করো। এইটা 1970 সালে এটা সারা দেশে জোয়ার বইছে, এই স্লোগানের, এই চেতনার ছড়িয়ে যাচ্ছে। ছাত্ররা দলে দলে মিছিল করছে, স্লোগান দিচ্ছে, কৃষকরা এগুলো দেখছে, এবং শেষ পর্যন্ত তারাও যুক্ত হচ্ছে এই আন্দোলনে, বিশেষ 69-এর গণ-অভ্যুত্থানে। এটা 70 সালে শুধু না, গণ-অভ্যুত্থান থেকে এই অবস্থাটা শুরু হয়েছিল একটু করে, তারপরে তো ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। তো এই যে
এটা যে কিভাবে ছড়িয়েছে আমি এগুলো বিভিন্ন বিবরণ দেখেছি, ঘটনা দেখেছি, শুনেওছি কর্মীদের কাছ থেকে। এমনও হয়েছে 69 সালে গণঅভ্যুত্থানের কথা বলে এই পাটগ্রাম এলাকার কাছাকাছি লালমনিরহাট আদিতমারি এলাকা, বর্ডার সীমান্ত এলাকা, গভীর গ্রামাঞ্চল, তখন এসব যোগাযোগের বাইরে ছিল, কোনো হাই স্কুল নাই, প্রাইমারি স্কুল, ছেলে হাটের মধ্যে মিছিল করছে, মানে হাফ প্যান্ট পরা খালি পায়ে, খালি গায়ে, বা জামা কারো আছে নাই, এরা লাফাতে লাফাতে 3, 4, 5 ছেলে এরা লাফাতে লাফাতে মিছিল দিয়ে যাচ্ছে। আর হাঁটুরে যারা কৃষকরা এসছে, দাড়িওয়ালা, মানে বয়স্ক মানুষজন, লোকে হাসতে হাসতে আমাকে বিবরণ দিচ্ছে যারা এগুলো দেখেছিল। বলছে যে এই হলো ঘটনা, যে এই দলে দলে কৃষকরা ওই ছাত্রদের পেছনে পেছনে গিয়েছে, গিয়ে মিছিলে স্লোগান দিচ্ছে আইন ধ্বংস হোক। এরাই তো স্লোগান দিচ্ছে কয়েকদিন পরেই, শ্রমিক কৃষক অস্ত্র ধরো, পূর্ব বাংলা স্বাধীন করো। আমি দেখেছি তো এই কিভাবে কৃষকরা এই স্লোগান দেওয়া শুরু করেছিল, এগুলো আমি দেখেছি। কিন্তু এরা কাদের নেতৃত্বে? আমাদের নেতৃত্বে, মানে আমাদের পার্টির কর্মীদের নেতৃত্বে। পার্টি তো গোপন, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নামে তো আর আমরা মিছিল করছি না, ছাত্রদের নামে করছি, কৃষক সমিতির নামে করছি। সেইগুলোতে দলে দলে মানুষ, অর্থাৎ কিভাবে জোয়ার ছড়িয়ে যাচ্ছিল সারা দেশে, আকাঙ্ক্ষা ছড়িয়ে যাচ্ছিল স্বাধীনতার জন্য, যুদ্ধের জন্য। এই যুদ্ধের নেতৃত্ব যখন যুদ্ধটা শুরু হলো, পার্টি দিল না, পার্টি সরে গেল। আগে থেকেই তো পার্টি এটা মিন করে না, এগুলো ওরা এগুলো বলতে হয় বলেছে। আমি বলছি যে চেতনাটা সাধারণ, অর্থাৎ এই দিক থেকে আমি সফল। আমি চেয়েছিলাম যে যাই হোক পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিকে আমরা যদি ঢুকতে পারি, তাহলে এই যে বিরাট যে নেটওয়ার্ক আছে, ন্যাপের, কৃষক সমিতি, ছাত্র ইউনিয়নের, এই নেটওয়ার্ক আমাদের হাতে চলে আসবে। সেটা হয়েছে, এর বেশি কিছু হয়নি। আসলে এখানে একটা ঘটনা বুঝতে হয়, সময়ের কাজ, ওই যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর বলেন একটা কথা, সময় গেলে সাধন হয় না। আর হয় না, ঠিকই, সময় গেলে সাধন হয় না। 1969 সালের আগে 1966 সালে 6 দফা দিল শেখ মুজিব। তার পাশে সমান্তরালে আমাদের পক্ষ থেকে, ন্যাপের পক্ষ থেকে, একটা গণ আন্দোলনের রাজনৈতিক দল ন্যাপ, ন্যাশনাল পার্টি, তার পক্ষ থেকে একটা বিকল্প স্বায়ত্তশাসন কর্মসূচি দেওয়া উচিত ছিল, যেখানে জনগণেরও কর্মসূচি থাকবে। এরা 14 দফা দিল। 14 দফা খালি শ্রমিকের, কৃষকের দাবি টাবা দিয়ে ভর্তি করে দিল। জাতীয় আন্দোলন বলতে পাকিস্তান ভিত্তিক একটা বিমূর্ত একটা ভাব হাজির করলো। আমরা প্রত্যাখ্যান করলাম 14 দফাকে, ন্যাপের 14 দফা। খালি স্বায়ত্তশাসনের প্রচলন জোরালোভাবে প্রচ্ছদ করতো, তাহলে আমরা এটার বিরুদ্ধে দাঁড়াতাম না। এইটি ভুল হয়ে গেছিল, অর্থাৎ আমাদের কর্মসূচি থাকলো না। তুমি তো নিজেও জানো কিভাবে, মানে 14 দফা যেগুলো ছাপিয়েছিল, সে কর্মসূচিগুলো বিলি করেনি পার্টির নেতৃত্ব, স্তূপ করে রেখে দিয়েছিল। আপনাদের অংশের তাহলে এরকম একটা পরিণতি হলো। এদিকে আর স্বতন্ত্রভাবে দাঁড়ানোর চেষ্টা করেছিল যে আর 2টো অংশ, কাজী জাফর মেনন, রণ আর সিরাজ শিকদার, তাদের পরিণতি এরকমটা হলো কেন? শেষে তো হবে, এটা তো ধ্বংস হবেই। তো গণবিচ্ছিন্ন সন্ত্রাসবাদ করছে, ওর কোনো ভবিষ্যৎ ছিল নাকি? ধরো হয়তো 1000 লোক মারা গেছে ওই সময় ওদের, এটা হয়তো 50,000 হতো আমরা যদি থাকতাম ওদের সঙ্গে, মারা সবই যেত, কেউ টিকতো না। মানে ওরা যে গণ আন্দোলন, গণ সংগ্রামের লাইনটা যে মানে গ্রহণ না করে যে সশস্ত্র গোপন তৎপরতার যে লাইনটা নিয়ে, কৌশলটা নিয়েছিলেন, এটাকে কি আপনি চিহ্নিত করতে চাচ্ছেন যে এদের এই পরিণতি হওয়ার পিছনের মূল কারণ? আমি অনিবার্য, আমি তখন বলেছিলাম তো, আমি এই কথাটা তো 67 সালেও বলেছিলাম, যখন শেখ সিদ্ধার কিছু করে নাই, আমি তখনও বলেছিলাম। আমি গ্রামে যাওয়ার আগে, গ্রামে গিয়েছিলাম তখন, 66-তে তো আমি গ্রামে গেলাম, এর আগের দিনে আলোচনায় বলেছিলাম, কৃষক আন্দোলন করতে গেলাম। 67-তে ঢাকায় এলাম, আমার সঙ্গে শেখ সিদ্ধার দেখা হলো। আলোচনাটা হচ্ছে কাপ্তান বাজার তো জানো, ঢাকার পুরাতন ঢাকায়, মানে গুলিস্তানের কাছেই, পাশেই কাপ্তান বাজার। তখন ন্যাপের অফিস ছিল, ন্যাশনাল পার্টির অফিস ছিল। ন্যাশনাল পার্টির অফিসের দোতলা, এখন বারান্দায় দাঁড়িয়ে তার সঙ্গে আমার বিতর্ক হলো, দীর্ঘক্ষণ আলোচনা হলো আমাদের সে বিপ্লবের পদ্ধতিটা কি হবে।
সেইখানে আমি তাকে পরিষ্কার বললাম যে এই পদ্ধতিতে সম্পূর্ণ গোপন পদ্ধতি, গণসংগঠন, গণ আন্দোলন বাদ দিয়ে যদি করি আমরা সন্ত্রাসবাদী হারিয়ে যাব। জনগণ আমাদের পেছনে মোটেই আসবে না, আপনি যেটা মনে করছেন সেটা হবে না। জনগণ আমাদের পেছনে আসবে না, বিচ্ছিন্ন হয়ে আমরা ধ্বংসপ্রাপ্ত হব, সন্ত্রাসবাদের দিকে হারিয়ে যাবো এবং ধ্বংসপ্রাপ্ত হবো বিচ্ছিন্নভাবে। এইটা তার সঙ্গে আমার ইয়ে, তাই তো হলো, তাই হলো। তো এইটা কেউ কেউ মনে করে আমরা ওদের সঙ্গে যোগ দিলে বিরাট শক্তি হতো। পদ্ধতি তো ভুল পদ্ধতি, ভুল জায়গায় নেয়। এটা শক্তির ব্যাপার না, বেশি শক্তি নিয়ে মারা যেত, ধ্বংস হতো। 1000 বললাম তো, 1000 লোক যদি মরে থাকে, 10,000 লোক না, 50,000 লোক মারা যেত, না 1 লাখ লোক মারা যেত, মারা সবাই যেত, কিছু টিকতো না, সংগ্রামটা ধ্বংসপ্রাপ্ত হতো এবং প্রজন্মটা ধ্বংস হয়ে যেত। হলে 71-এ যে জাতীয় জনযুদ্ধ যেটা হলো, এই যে আওয়ামী লীগ আর যে কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারলো না, পাকিস্তান সরকারও যে কোনো অ্যারেঞ্জমেন্ট নিতে পারলো না বাঙালি জাতিকে, আর মানে মুজিবকে নিয়ে লাভ হলো না, পারলো না, এই ঘটনাটা ঘটতো না যদি যদি শেষদের লাইন আমরা গ্রহণ করতাম সবাই মিলে। কায়জাফর ভেসে যেত, শেষদের লাইন যদি আমরা নিতাম, কায়জাফরকে তো তেমন তখন প্রভাব ছিল না। মাহবুবুল্লাহ বিশাল নেতা তখন, মাহবুবুল্লাহ বিশাল নেতা, প্রচন্ড প্রভাব তার ছাত্রদের মধ্যে। তাহলে কি এটা বলা যেতে পারে যে, এটা কি বলা যেতে পারে যে সিরাজ শিকদাররা গণসংগ্রাম, গণ আন্দোলনের লাইনটা পরিত্যাগ না করলে এবং আপনাদের সাথে একটা সমঝোতা হলে কিংবা একসাথে আপনারা কাজ করলে, তাহলে ইতিহাসটা অন্যরকম হয়ে যেতে পারতো? এরকম অনেকটাই ভিন্ন হতো, অনেক, তখন বুদ্ধিও খেলতো বেশি। আর তাহলে যেমন এই যে এটা কি বলা যায় যে সিরাজ শিকদার, আপনারা যেমন পার্টি লাইনের সাথে গেলেন, মানে একটা আকাঙ্ক্ষা নিয়ে গেলেন এবং সেখানে আপনার ভাষায় আপনি বলছেন যে আপনারা প্রতারিত হয়েছেন, সিরাজ শিকদার তো গেলেন না কোনো পার্টি লাইনের সাথে। সেক্ষেত্রে আপনারা সিরাজ শিকদার এবং আপনারা যদি ওই শর্তে যদি যেতেন যে গণ আন্দোলন, গণসংগ্রামটা থাকবে, তাহলে পার্টি লাইনের সাথে না গিয়ে গণসংগ্রাম, গণ আন্দোলনের সাথে গেলে তো বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ধারার একটা উন্মেষ হওয়ার একটা শর্ত তৈরি হতো, এটা বলা যেতে পারে। আচ্ছা, এখন আপনি আমাকে এটা বলেন যে শোনো, এরপর কথা আছে কতগুলো সময়ের ব্যাপার থাকে। যে বললাম তো 66 সালটা ছিল শেষ সময় আমাদের কর্মসূচি দেওয়ার। ন্যাপের 14 দফা না 6 দফার বিকল্প একটা দিতে হতো, দিয়ে ভাষা নিয়ে বসে থাকতেন, আর কিছু তাই করতে হতো না। ওইটা দিলেই হয়ে যেত, তাহলে আমরা ওটা নিয়ে মাঠে ময়দানে চলে যেতাম। তাহলে আমাদের হাতে 2টা অস্ত্র থাকতো। এটা কে দিতে পারতেন? ভাসানী। ভাসানীকে এটা অ্যাসিস্ট করার জন্য কে, তার পিছিয়ে কে ছিল? এইটা ছিল না, পুরাতন নেতৃত্ব ছিল না, বাধা দিয়েছে অনবরত তাকে। আর আমরা, উনি যদি আমাদের কথা শুনতেন, আমরা সবাই মিলে গেলে, আপনাদের সাথে তো বিশাল গ্যাপ তার সাথে, এই জন্যই যাইনি, আমরা ভরসাও পাইনি। কিন্তু কাজী জাফর কি যাওয়ার মতন গ্যাপ তো কম ছিল কি? এরকম কাজী জাফর পারতো, কাজী জাফর এই রাজনীতি, এই দেশের ইতিহাস ভিন্ন হতো, এই দেশের ইতিহাস ভিন্ন হয়ে যেত। কাজী জাফর মনে হচ্ছে টোটাল যুব প্রজন্ম, তরুণ প্রজন্ম। মানে কাজী জাফরের, মানে কাজী জাফর যদি মৌলানা ভাসানীকে মানে এটা কনভিন্স করে একটা কর্মসূচি স্বায়ত্তশাসন বিষয়ক, যেমন 6 দফা স্বায়ত্তশাসনের কথাই আছে, শ্রেণী প্রশ্ন ওখানে নাই, আর এখানে যদি স্বায়ত্তশাসনের সাথে সাথে ব্যাপক মানুষের বেঁচে থাকার, 14 দফায় ছিল না 14 দফা তো হলো সারা পাকিস্তান ব্যাপী একটা ব্যাপার, কিন্তু শ্রমিক কৃষকের প্রশ্নটা গুরুত্ব দিয়ে, হ্যাঁ আমি বলছি শ্রমিক কৃষকের এইটা দিয়ে আর স্বায়ত্তশাসনের প্রশ্ন, এই দুটো প্রশ্নটা নিয়েই একটা কর্মসূচি আসলে তাহলে তো একটা ভিন্ন অবস্থা হতে পারত, ভিন্ন অবস্থা হতে পারতো আর কি। সেটা তো আমরা চেয়েছিলাম, আমরা দাবি করেছিলাম, সেটি দাবি করেছিলাম। 14 দফা না, আমরা ওটি দাবি করেছিলাম। এটা পার্টির নেতৃত্ব শোনে নাই। আমরা ভাসানীকে তখনও, কিন্তু পার্টির নেতৃত্ব শোনে নাই, কিন্তু আপনারা কাজী জাফরকে তো এই ব্যাপারে মানে একটা চাপ তৈরি করা, তাকে কনভিন্স করা, তাকে এই ব্যাপারে মানে, কাজী জাফর তখন তো এই লাইনে, পার্টি লাইন নেই, পার্টির লাইনে তো, পার্টির নেতৃত্বের লাইনে তো। 66 সাল
কথা বলছি তো, 65 সালে তো সে পার্টি লাইনে চলে গত গেছে। এপিসোডে তো আপনি বললেন আর কি যে আইপিএর প্রশ্নে কাজী জাফরের অবস্থানটা। হ্যাঁ, 63 সালে তার সঙ্গে বসা হলো। আচ্ছা। এই বসার পরে তো আমি সিদ্ধান্ত নিলাম তারপর গ্রামে চলে যাব, গ্রামে যাব। এবং সেটা পরবর্তীতে দেখা গেল যে কাজী জাফর, রণ মেনন, মানন ভূঁইয়াদের লাইনে যারা যারা এসেছিলেন তারা তো কেউই আর মানে রাজনীতিতে আর রান করতে পারলেন না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন দলের রণভাই সিপিবিতে গেলেন, সিভিতে আত্মসমর্পণ করলেন। হ্যাঁ। আর কাজী জাফর জাতীয় পার্টির প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন। আর মান্নান ভূঁইয়া বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হয়ে গিয়েছিলেন, এলজিআরডি মন্ত্রী হয়ে গিয়েছিলেন। কি অবস্থা! তাহলে এখানে আর একটা মানে কথা আমরা বলতে চাই সব কনক্লুশন করার আগে, যেমন বুর্জোয়া জাতীয়তাবাদী অংশের যে ছাত্র তরুণরা যেটা ছিল, যার প্রতিনিধি হিসেবে এখানে নিয়ে আসা যায় সিরাজুল আলম খানকে। তিনি কিন্তু তার লাইনে মোটামুটিভাবে কিন্তু তার কাজ তিনি করতে সক্ষম হয়েছেন। সেটা সক্ষমতাটা কি, যেটা আপনাদের জায়গায় আমরা দেখিনি কিন্তু তাদের ওখানে আমরা সেটা দৃশ্যমান ছিল। সেটা হলো তারা শেখ মুজিবের সাথে মানে তার নেতৃত্বটার সাথে তারা যুক্ত হতে পেরেছিলেন, শেখ মুজিবের নেতৃত্ব। এবং দ্বিতীয়ত হলো ভারতের সহযোগিতার জায়গাটার সাথেও তারা কানেক্টেড হতে পেরেছিলেন। তো এবং এই ঘটনার মধ্য দিয়ে তারা কিন্তু একটা মানে এই সুযোগগুলোকে তারা কাজে লাগিয়ে তাদের এখানে একটা মানে এই স্বাধীনতা লড়াইটাকে, লড়াই রাজনীতিকে তারা তাদের মতো করে এগিয়ে নিতে সক্ষম হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের তো এই সুযোগটা এবং মানে শর্তটা আপনাদের কাছে এখানে ছিল না আর কি। এটা তো বলাই যায়। আচ্ছা, এখন কি আমরা কনক্লুশনের টানবো? কনক্লুশনটা হলো যে এই যে ঘটনাগুলো আমরা সংক্ষেপে যে আলোচনাটা করলাম, সেটা নিরিখে আমরা দেখলাম যে 90-এ মূলত কিন্তু ছাত্ররাই এরশাদ পতনের জায়গায় খুব মানে বলা যেতে পারে মুখ্য ভূমিকা পালন করেছে। এবং জুলাই আন্দোলনেও ছাত্ররাই মানে এরাই হাসিনার কে উচ্ছেদ করে তারা উচ্ছেদ করতে আর গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের এখানকার আন্দোলনের মূল শক্তি হিসেবে কাদেরকে আপনি চিহ্নিত করছেন এবং তাদের রাজনীতি এবং লড়াইয়ের দিক নির্দেশনা হিসেবে আপনাদের ওই সময়কার অভিজ্ঞতা হিসেবে আপনি এই ছাত্র তরুণদের ব্যাপারে আপনি কি পরামর্শ দিবেন এবং কিভাবে তাদের করণীয় ঠিক করা দরকার, এই বিষয়টা আপনি দর্শক শ্রোতাদেরকে একটু বলবেন। আচ্ছা, এই আলোচনাটা তো আর একটা আলোচনা না, একটু সংক্ষেপে বলতে হবে। সংক্ষেপে পারা যাবে না, আসলে কনক্লুড করতে সময় লাগবে, অন্তত 10-15 মিনিট সময় আরও দিতে হবে। তো ততক্ষণ কি অলরেডি বোধ হয় আধ ঘন্টার উপরে হয়ে গেছে। তো এতক্ষণ কি আর আজকে না, তবে আমরা কি এতটুক বলতে পারি যে পুরনো নেতৃত্বের উপরে নির্ভরশীলতার জায়গাতে গেলে এখনো কি মানে ছাত্র তরুণ সমস্যাটা হচ্ছে, আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম, সমস্যাটা আসলে জনগণের সমস্যা, সমাজের সমস্যা। আমাদের সমাজ যেভাবে জননেতৃত্ব গড়ে ওঠে, ব্রিটিশ কলোনিগুলোর হতো সমস্যা এটা। রাশিয়ায় তো এই সমস্যা ওইভাবে ছিল না, ওখানে তো লড়াই করে করে শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন সবই করতে হয়েছে। এখানে আমাদের এখানে যে নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যে সামাজিক নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠে, এটা সাম্রাজ্য ব্যবস্থার সঙ্গে অঙ্গাঙ্গভাবে জড়িয়ে থাকে। সাম্রাজ্যবাদীর যে ব্যবস্থা, উপনিবেশবাদীর যে ব্যবস্থাটা, রাষ্ট্র ব্যবস্থাটা গড়ে উঠছে, অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠছে, তার সঙ্গে অঙ্গাঙ্গভাবে জড়িয়ে এখানে সামাজিক রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠে। এইটার বাইরে একমাত্র ছাত্ররা থাকে, একমাত্র ছাত্ররা থাকে। আর তুমি কৃষকের নেতা, আমি তো কৃষকের নেতা হয়েছিলাম, মানে কৃষক সংগঠক হয়েছিলাম। তো আমার কাছে তো প্রস্তাব ছিল, এমপি ইলেকশনেরও প্রস্তাব ছিল,
তো জানো কি হতাম, এমপি ইলেকশন করে যদি জয়যুক্ত হতাম তাতে কি হতো, আমাকে তো এই সমাজেরই প্রতিনিধি হতে হতো তখন। এই কথাটাই আমাকে বলেছিলেন আমাদের কর্মী যারা বিরোধিতা করেছিলেন, এমপি প্রস্তাবে মানে ইলেকশন যাতে আমি না যাই চেয়েছিলেন যারা, তারা এই কথাটাই বলেছিলেন। আসলে তাই, আমি তো এই জনগণের নেতা হতাম। এই জনগণ হচ্ছে প্রতি বিপ্লব, বিপ্লবের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ধ্যান ধারণা আকাঙ্ক্ষার দিক থেকে বলো। এইটা একমাত্র যে শ্রেণীটা পারে আমার দেশে পেরেছে এ পর্যন্ত, যতবার বাঁধ ভাঙতে হয়েছে যারা ভেঙেছে তারা হচ্ছে ওই কৃষক আর শ্রমিকের গল্প করে লাভ নাই। ওরা আসে, কখন আসে, যখন বাঁধ ভেঙে যায় তখন একটু ভাঙন থাকে অল্প, যদি ওটা যদি 4 আঙুল থাকে ওইটাকে ওরা আধা মাইল করে ফেলে। জনগণ যখন আসে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিয়ে পড়ে তখন। কিন্তু এই যে এই কোটি কোটি মানুষকে আনার কাজটা যারা করে তারা হচ্ছে ছাত্র, এরা যতক্ষণ পর্যন্ত ওই কাজটা না করে ততক্ষণ কিছু দেশে হয় না। আধুনিকতার শক্তি, আধুনিক সভ্যতা নির্মাণের ক্ষেত্রে এরাই হচ্ছে আমাদের দেশে অগ্রণী শক্তি, ভ্যানগার্ড। এদের আরো অনেক কারণে এদের পক্ষে রোল প্লে করা সম্ভব, অতীতে হয়েছে, সব বর্তমানেও কিছু রোল প্লে করেছে, আগামী তো এদের পক্ষে অনেক রোল প্লে করা সম্ভব। এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করি, সেটি পরবর্তী। তাহলে আজকের বিষয়টা এই পর্যন্ত আমরা শেষ করে দেব। এখানে শেষ করা যায়। তাহলে আমরা কি আগামী এপিসোডে এটা বলতে পারবো যে এখানে একটা বৈপ্লবিক পরিবর্তন, আপনি তো একটা বৈপ্লবিক পরিবর্তন অর্থাৎ সিধাভাবে বললে বলা যায় একটা বিপ্লবী মানে প্রয়োজন বলেই তো আপনি মনে করছেন। একটা বিপ্লব সংগঠনের ক্ষেত্রে আমরা আগামী পর্বে এটা নিয়ে আলোচনা করব যে সেই বিপ্লব সংগঠনের ক্ষেত্রে অতীতে যেমন বামপন্থী অতীতে পার্টিগুলো যেমন একটা বিপ্লবকে অ্যাড্রেস করতে ভীষণভাবে বলা যেতে পারে, আপনার যেটা বর্ণনা করলেন সেই বর্ণনা অনুযায়ী এক ধরনের বাধা হয়েই দাঁড়িয়েছিল। আচ্ছা, তাহলে সেটা যদি হয় সেই অবস্থার তো এখন উল্লেখযোগ্য পরিবর্তন দৃশ্যমান হয় নাই, সেই ঘটনার সেই পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দৃশ্যমান হয় না। তাহলে কিন্তু বিপ্লবী শক্তি এখানে উপস্থিত আছে, এবং সেই বিপ্লবী শক্তি হিসেবে আপনি ছাত্র তরুণদেরকে বলছেন। তাহলে এই ছাত্র তরুণরা যদি আবার সামনে জুলাই অভ্যুত্থানের মতো আর একটা বৈপ্লবিক পরিস্থিতি সৃষ্টি করে এবং বিপ্লবী সংগঠন করে ফেলে, অর্থাৎ পুরনো যা কিছু আছে সবকে ধসিয়ে ফেলে দেয়, কিন্তু ধসিয়ে ফেলে দিলেই তো হলো না, তাকে তো একটা মানে বিপ্লবটাকে নির্মাণেরও একটা রাজনীতি আনতে হবে। সেই রাজনীতি আনার ক্ষেত্রে পুরনো রাজনৈতিক দল নেতৃত্বটাকে কিভাবে দেখতে হবে, এবং একটা দল তো দরকার, একটা রাজনীতি সংগঠন এইটা দরকার। সেই আলোচনাটা আমরা নয় আগামী মানে পর্বে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো, সেটা ভালো হবে, এটা আলোচনা করব। আজকে এই পর্যন্তই শেষ করা হলো, এবং সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করলো। ধন্যবাদ তোমাকেও।